হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে তৃতীয় রমজানটা শুরু হয়ে গেল। তো তৃতীয় রমজানের জন্য আমি কি কি ইফতার আইটেম বানাই না বানাই সবকিছুই আপনাদের আজকে সম্পূর্ণ ব্লগে শেয়ার করব। যারা থাম্বনেল দেখে চলে এসেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করার জন্য। তো আজকে আলুর চপের রেসিপি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। গতকালের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে বারবার আমার মুখ দিয়ে আলুর চপ বের হয়ে গিয়েছিল, মানে ভয়েস দিতে গিয়ে বারবার বেগুনিকে আলুর চপ বলছিলাম। তাই ভাবলাম আজকে আলুর চপ করেই ফেলি। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের তো কত আবদার। একবার বলবেন উনি আঙ্গুর খাবেন, একবার বলবেন পরোটা খাবেন, একবার বলবেন নুডলস খাবেন, বাট কিছুই উনি খান না। তো এখানে কিছু আঙ্গুর দিয়েছিলাম খাওয়ার জন্য, 2-3টা খেয়ে বাকিগুলো নষ্ট করে ফেলে দিছে, এরকমই করে। আর এখানে একটা ব্যাগ নিয়ে, হ্যান্ড ব্যাগ নিয়ে উনি হেয়ার ড্রায়ার একটা নিয়েছেন খেলনার, ওইগুলা দিয়ে খেলছিলেন। আর আমি ওনাকে মানে বলছিলাম তুমি কি খাবা। তো যাই হোক, বাচ্চা মানুষ দুষ্টুমি না করলেও ভালো লাগে না। ও যখন ঘুমিয়ে থাকে ঘরটা একদম নীরব হয়ে যায়। তো ওর জন্য ঝটপট পরোটা যেটা আমি বানাই ওইটা বানিয়ে দিব ওকে এখন। তো কতটুকু পরিমাণ দিব, ছোট মানুষ 2টা বা 3টা মানে খাবেই না, একটাই খাবে। বাট আমি এখানে মনে করেন যে একটু বেশি করে বানিয়ে ফেলছিলাম, কারণ এত কম করে তো বানানো হয় না। আর যাই হোক, যদি থাকে তাহলে সন্ধ্যাবেলায় নাস্তার সাথে খাওয়া যাবে। তো এখানে ওর জন্য আমি পরোটা বানাবো, এখন আবার বলছে আমাকে এগ ফ্রাই করে দাও। মানে ওর জন্য প্ল্যানিং করি একটা বানাবো, ও আরেকটা মানে ডিসিশন নিয়ে নেয় যে এটা না ওইটা। তো যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন নতুন রেসিপি শিখতে চান, বা আছে না অনেক সময় একটা জিনিস বানাতে পারেন, দেখা যায় পারফেক্ট হয় না। তো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আলুর চপের রেসিপি। অনেকে আবার আলুর চপ করেন বলেন যে নরম হয়ে যায়, ভেঙে যায়, বা কিরকম একটা স্মেল করে, ভালো লাগে না। তো তাদের সবার জন্য আমার আজকের এই আলুর চপের রেসিপিটা। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন। আর যেহেতু এটা ব্লগিং চ্যানেল, আমার আমার মানে রেগুলার যে ডেইলি লাইফে কি কি করি, তো সম্পূর্ণ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু ভিডিও শুট করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে পরোটার যে ডোটা আমি তৈরি করি ওইটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। কিছুদিন আগে আমি মানে এই ভিডিওটা আপলোড করেছিলাম যে এইভাবে পরোটা আমি কিভাবে বানাই। তো পরোটাও হয়, রুটিও হয় এইভাবে, মানে একটু ইয়ে করে উম আঠালো আঠালো করে মানে ডোটা তৈরি করতে হয়। তো আপনারা আমার চ্যানেলে দেখে আসবেন, এটার ভিডিও আছে। তো ১ম এ এটা আমিও পারতাম না। আস্তে আস্তে করতে করতে তখন পারফেক্ট হয়ে গেছে কিভাবে ডো তৈরি করতে হয়। আর উষ্ণ গরম পানি দিলে কি হয়, মানে এই ডোটা মনে করেন যে একটু অন্যরকম হয়ে যায়। মানে এরকম সুন্দর করে তাওয়ার সাথে লাগে না। মানে কিরকম একটা নরম নরম হয়ে যায়, পরোটার মতো হয় না বা রুটির মতো হয় না। আর এখানে আমি টিস্যু পেপার, চামচ আর তারপর যেই মগের মধ্যে মানে মিক্স করেছি ওইটা মনে করেন যে আমি একটা প্লেটের উপর রেখে দিই, যাতে আমার চুলা, কিচেনের যে অন্য প্লেস আছে সাইডে, ওইগুলা যাতে নোংরা না হয়। তো এইভাবে আমি গুছিয়ে কাজ করি। হয়তো একটু সময় লাগে, কিন্তু মানে পরবর্তী যে সময় বাঁচে এই যে মোছামুছি বা একটা নোংরা একটা পরিবেশ ওইটা মানে হয় না। আর ওইটা না হলে আমার কাজ করতেও ভালো লাগে। তো এই তো আমার মেয়ের পরোটা হয়ে গেছে, আর ওর পরোটার সাথে মাংস দিয়ে একটু দিয়েছি। আল্লাহ, ও যদি একটুও খেত। আমি এত কষ্ট করে বানালাম কিন্তু উনি মানে খাবেন না। কথা বলতে বলতে আমি কিছু আলু এখানে দেখতে পাচ্ছেন, 8টার মতো আলু নিয়েছি, মাঝারি সাইজের মনে করেন 4টা, আর একটু ছোট সাইজের 4টা নিয়েছি। তো মাঝারি সাইজের গুলাকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি, আর যেগুলা মানে ছোট সাইজের ওইগুলা আর কাটবো না, ওগুলা এমনিতেই মানে হয়ে যাবে। এই আলুগুলো আমি নিয়েছি
আমার আলুর চপ করার জন্য, মানে এটা সিদ্ধ দিব। তবে 80% সিদ্ধ দিব। পুরো সিদ্ধ দিলে কিন্তু আলুর চপটা একদম নরম হয়ে যাবে আর আলুগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। এই সিস্টেমটা ফলো রাখবেন। আর অনেকেই মানে আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ দেওয়ার সময় লবণ ইউজ করে থাকেন। কিন্তু আলুর চপ করার সময় কিন্তু লবণ ইউজ করবেন না। তাতে করে হবে কি, আলুটা একদম সফট হয়ে যাবে আর আলুর চপটা কিন্তু ভালো হবে না। আলুর চপটা সিদ্ধ বসিয়ে এখানে আমি চলে আসলাম একটা তরকারি রান্না করব। তো আমার হাজবেন্ড এই 3 দিন বলতে এই 2 সপ্তাহ ধরে চলছে আর কি আমাদের ঘরে। তো আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি রান্নার রেসিপি, তো আপনাদেরকে তো আর সবসময় সব মানে মাংস ভুনার তরকারিগুলা বেশি দেখাই না, যেহেতু মানুষ আনকমন রেসিপিগুলোই পছন্দ করেন। তো ওইগুলাই আমি বেশি দেখাই। তো এই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ ধরে, সপ্তাহ বলছি আমি, আমার বয়েজে চলে আসছে। তো এই 1.5 সপ্তাহ ধরে বেশিরভাগ মাংসের তরকারি রান্না করা হচ্ছে। আর রমজান মাসে তো মনে করেন যে মাংসের তরকারি খাওয়াই পড়ে। তো এখানে আমার হাজবেন্ড বলছিলেন একটু শুটকির তরকারি রান্না করার জন্য, তো ওটার জন্য বেগুন কেটেছি। তো এইটা একটু পরেই দেখতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু ভাঙা বিস্কুট আমি নিয়েছি। এই বিস্কিটগুলি মনে করেন যে মেহমানদের সামনে দেই বা আমরা এই যে খাই প্লেটে নিয়ে, নাস্তার প্লেটে, তারপর দেখা যায় 3-4 পিস বা 2 পিস 1 পিস রয়ে যায়। ওইগুলো আমি আলাদা একটা বয়ামে বা কৌটার মধ্যে রেখে দেই। তো এই বিস্কিটগুলো দিয়ে আমি ব্রেড গ্রাম বানাবো, যেটা কিনা আমার আলুর চপে লাগবে। তো ওইটা আমি বানিয়েছি, বানিয়ে একটা এয়ারটাইট মনে করেন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে আমার ১ কৌটোর মতো হয়ে গেছে। এখন আমি রেখে দিব। এটা প্রায় ১ সপ্তাহ আমি কাজে লাগাতে পারবো। ব্রেড গামের যেকোনো রেসিপির জন্য এটা পারফেক্ট। আর যদি ১ মাসের জন্য কেউ রাখতে চান তাহলে অবশ্যই ঘি দিয়ে একটু ভেজে নিবেন। তাহলে কিন্তু সংরক্ষণ ভালো হবে বেশি দিনের জন্য। তো আমার এখানে যে আ ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি ওইটা দিয়ে প্রায় আমার চলে যাবে। ৩ বার আমি আলুর চপ বানাতে পারবো। তারপর এই তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আজকে শুটকির তরকারি রান্না করব। আমার হাসব্যান্ডের ডিমান্ড, আজকে উনি খাবেন শুটকির তরকারি। ওনার নাকি ভালো লাগছে না, মুখে রুচি আসছে না খেতে। তো উনি শুটকির তরকারি খাবেন। তা আমাকে দোকানে যাওয়ার সময় বলে গেছেন যে ইফতারে আমি শুটকির তরকারি দিয়ে ভাত খাবো। তো আমি এখানে ভাবলাম যে বেচারা বলছে যে শুটকির তরকারি খাবে। তো ভালো লাগছিল না। তারপরেও ভাবলাম যে বারান্দা থেকে আমাদের যে আলুর পাতা ছিল ওইখান থেকে কিছু পাতা নিয়ে আসি। আর একটু আলু, একটু বেগুন দিয়ে শুটকির তরকারিটা রান্না করব। মানে শুটকির তরকারিটার সাথে যদি আপনি একটু তরকারি যেগুলা শুটকির সাথে যায় ওগুলা এড করতে পারেন তাহলে কিন্তু শুটকির তরকারিটা অনেক মজা হয়। আর ঘরে যেহেতু মুম্বাই মরিচ আছে, তাই ভাবলাম যে শুটকির তরকারিটা রান্না করেই ফেলি। আর এখানে কিছু পেঁয়াজের কলি আমি শুটকির তরকারিতে দিব। মানে ওইটার স্মেলটাও শুটকির তরকারির জন্য পারফেক্ট। আমার কাছে ভালো লাগে। কে কিভাবে নিবেন জানি না। আমি এইভাবে পেঁয়াজের কলি থাকলে শুটকির তরকারিতে এরকম টুকরো করে দিয়ে থাকি। তো আলুর পাতাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজের কলিও কেটে নিয়েছি। এখন সব উপকরণ আমি একটা পাতিলের মধ্যে মানে নিয়ে নেব। আর এই ধরনের পাতিলের মধ্যে শুটকি শিরা রান্না করলে মানে আলাদা একটা ফিলিংস আসে, বা মানে তরকারিটাও মজা হয়। মানে শুটকির যে তরকারিটা ওইটা কিন্তু এই ধরনের পাতিলেই রান্না করলে বেশি মজা হয়। তো আমাদের মা, চাচী, খালারা এরকম পাতিলেই রান্না করেছেন। ইভেন আমার শাশুড়িও বলেন এইসব পাতিলে শুটকি শিরা করার জন্য। এইসব পাতিলে শুটকি শিরা করলে আসলে শুটকি শিরা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। যতই ননস্টিকিতে মানে শুটকির তরকারি রান্না করলে এই স্মেলটা আসে না, শুটকির স্মেলটা আসে না। যাই হোক, আমরা যারা শুটকি লাভার তারাই একমাত্র আমার এই রেসিপিটার মানে মূল্য বুঝতে পারবেন। আর যারা নিউ ভিউয়ার্স আছেন তারাও এই ইয়েটা ফলো করতে পারেন রেসিপিটা। তো যাই হোক, এখানে আমি একটা মুম্বাই মরিচ দিয়ে দিলাম। আর মুম্বাই মরিচটা এত বেশি ঝাল ছিলও না। আমরা সিলেটি ভাষায় এটাকে নাগা মরিচ বলি। তো এই মরিচটা দেওয়ার পর কিন্তু শুটকির তরকারিতে আলাদা একটা স্মেল আসে, ভালো লাগে। তো কথা বলতে আমি শুটকির তরকারিটা বসিয়েও দিয়েছি।
এখন চলে আসলাম আমার আলুর চপের জন্য যে উপকরণগুলো লাগবে ওইগুলা মেক করতে। তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু 20টা আলুর চপের মনে করেন যে উম কাজে লাগে আর কি। তো আমি তো বানাই তাই আমি জানি। তো আজকে আমি মেবি 10টা বানাবো। যেহেতু আমাদের ঘরে মনে করেন মানুষ মাত্র 4 জন। তো যারা এত বেশি পছন্দ করে না। আর এখানে কিন্তু আমি ডিমের মধ্যে একটু টেস্টিং সল্ট ইউজ করেছি জাস্ট টেস্টটা বাড়ার জন্য। তারপর ওই যে ব্রেডক্রাম করেছিলাম ওই ব্রেডক্রাম প্রায় 4 চামচের মতো নিয়েছি এখানে। তো আমার আলুর চপের জন্য হয়ে যাবে। আর এখানে আমি হাতে মানে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার আলুটা মানে কেমন আ সফট হয়েছে। এত বেশি পাতলাও হবে না, এত বেশি মানে শক্তও হবে না। মানে নরমও হবে না, শক্ত হবে না এমন একটা পর্যায়ে। আর এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ ইউজ করেছি। সাথে দিয়ে দেবো ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হলুদ গুঁড়া, সেম মরিচ গুঁড়ো, সেম আবার ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি এখানে অল্প সামান্য জিরে গুঁড়া দিয়েছি মনে করেন ১ চিমটির মতো। আর পাঁচফোড়নও ১ চামচের ৪ ভাগের ১ ভাগ মানে দিয়েছি। যেহেতু আমি মাঝারি ধরনের ৪ টা আলু আর ছোট ৪ টা আলু প্রায় মনে করেন ৮ টা আলু নিয়েছি। ওই পরিমাণে আমি মনে করেন যে উপকরণগুলো দিয়েছি। তারপর তো আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো আলুর চপ বানানোর আগে প্রথমে আপনারা হাতের মধ্যে এরকম একটু তেল মেখে নিবেন। এতে করে কি হবে মানে আলুর চপ যখন আপনারা মানে শেপ দিতে যাবেন তখন কিন্তু হাতের মধ্যে লেগে থাকবে না। আর সুন্দর করে মানে আপনি যেই শেপটা দিতে চাইবেন ওই শেপে হয়ে যাবে। তো আজকে আমি একটু মানে শেপ দিব, গোল শেপের মতো দিব। তো এখানে আমি প্রথমে গোল শেপ করার পরে ডিমের ডোয়ের মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পরই আমার এটা আ পুরো মতো হয়ে যাবে। জাস্ট ফ্রাই এর জন্য অপেক্ষা। বাট তার আগে আমি কি করি আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। যখন আপনারা আলুর চপ তৈরি করবেন, তখন কিন্তু মনে করেন ফ্রাই করার আগে যখন সব উপকরণ দিয়ে আপনার ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে যখন রেখে দিবেন, তখন একটু ফ্রিজে ডিপের মধ্যে একটু ১০ মিনিট বা যত সময়ের জন্য রাখতে পারবেন জাস্ট আম শক্ত না হয় ওইবার করে সেহরির মনে করেন ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে যদি ডিপে রেখে দেন ডিপের ২-৩ এ যদি থাকে তাহলে মনে করেন যে এই যে আলুর চপ আছে ওইটা কিন্তু আর আপনার ফ্রাই করার সময় ভেঙে যাবে না। তো যদি উম সাথে করেই ফ্রাই করেন তাহলে কিন্তু ব্রেড গ্রামও মানে যেটা বানিয়েছেন ওইটাও ঝরে যাবে। আর আলুর চপটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রিজের মধ্যে মানে নরমাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে যদি ০.৫ ঘন্টা বা ২০ মিনিট রেখে দেন অথবা ১ ঘন্টা এর থেকে বেশি রাখা যাবে না। তাহলে কিন্তু এই আলুর চপটা একটু শক্ত হবে আর ফ্রাই করার সময় কিন্তু ভাঙবে না। এতে করে কি হবে দোকানের মতো পারফেক্ট আলুর চপ হবে। এই তো আমার আলুর চপগুলো একদমই রেডি। জাস্ট এখন আমি ফ্রিজে মানে রেখে দিব ১ ঘন্টার জন্য। তো কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আলুর চপটা। ফ্রাই করার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। তো আমার কিচেনের যে ফ্রিজটা ওইটাতে কিন্তু মানে আইসি ভাবটা একটু তাড়াতাড়ি হয়। যেহেতু ইফতারের আমি ০.৫ ঘন্টা আগে মানে বের করব, তাই এখানে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো ইফতারের ০.৫ ঘন্টা আগে বের করব। মানে আমার হাতে আছে ১ ঘন্টার মতো। তো ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আর ০.৫ ঘন্টা আগে বের করব। তো বুঝতেই পারছেন। আর এখানে আজকে একটু নরম খিচুড়ি করছি মানে পাতলা খিচুড়ি যেটা। তো এইটাতে আমি কিন্তু বেশি উপকরণ ব্যবহার করি না। আপনাদের সাথে এই রেসিপিটাও একদিন শেয়ার করব। সারাদিনে রোজা রাখার পর এই পাতলা খিচুড়িটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। এই খিচুড়িটা যদি আপনারা রেগুলার খান আ সে মানে সরি ইফতারের সময় তাহলে কিন্তু আপনাদের শরীরে যে একটা ক্লান্তি বা দুর্বলতা সবকিছু দূর হয়ে যায়। তো এই খিচুড়িটার রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর যে কাজগুলো আমি আগেভাগে ইফতার আগে করে রাখি এটা হলো এই যে খেজুর।
খেজুরটা আমি নিয়ে রাখি। তারপরে মনে করেন যে ভাজা পোড়ার কাজের আগে যে কাজগুলা মনে করেন যে জিনিসগুলা আর কি মানে ঠান্ডা হয় না গরম মানে ঠান্ডা জাতীয় খাবার যেমন এগুলা আমি আগে থেকে রেখে দেই। বাট যেগুলা ভাজা পোড়া বা ভুনা খিচুড়ি ওইগুলা আমি একদম লাস্ট মুহূর্তে করি যাতে গরম গরম সার্ভ করা যায়। তো এখানে আমি শরবতও ঢেলে নিচ্ছি যেহেতু এখন তেমন একটা গরমও পড়েনি আবার ঠান্ডাও রয়নি। তাই আমি ইফতারের মনে করেন যে ০.৫ ঘন্টা আগে গ্লাসে পানি নিয়ে তারপর শরবত ঢেলে এইভাবে প্লেট দিয়ে ঢেকে রাখি। যাতে করে আর ইফতারের সময় এই ২ টা জিনিস নিতে ঝামেলা না হয়। তো এখানে আমার ইফতারের ০.৫ ঘন্টা বাকি আছে। ওই সময় আমি ফ্রিজ থেকে এই যে আলুর চপ বানিয়ে রেখেছিলাম। তো ওইগুলা মানে বের করলাম। আর দেখুন কতটা শক্ত হয়েছে। এইভাবে শক্ত অবস্থায় যদি ফ্রাই করেন তাহলে কিন্তু একদমই মনে করেন আলুর চপগুলো ভাঙবে না। আর অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তখন আর খেতে ভালো লাগবে না। আর এইভাবে লো ফ্লেমে ভাজলে বাহিরটা খুবই সুন্দরভাবে ভাজা হবে, ভিতরটাও পুরো হয়ে যাবে। একদম দোকানের মতো দেখতে লাগবে। আর খেতেও ভালো লাগবে। সেম অপশনে আমি আপনাদেরকে মানে সাজেস্ট করব যে যখন পেঁয়াজু করবেন তখনও সেম ওয়েতে যেহেতু এগুলা চপ জাতীয় বা বড়া জাতীয় জিনিস ওগুলার ভিতরটা কিন্তু তেলটা যেতে একটু সময় লাগে। যার কারণে একটু সময় নিয়ে একটু চুলার আঁচটা কমিয়ে তারপর এগুলাকে ভাজতে হবে। না হলে কিন্তু বাহির পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো ১ম যখন আমি এই পেঁয়াজু করতাম, তখন কিন্তু আমার এই পেঁয়াজুগুলো কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেত আর বাহিরটা পুড়ে যেত। তো অনেক সময় দেখা যেত আগুনটা বাড়িয়ে করতাম অথবা তাড়াহুড়ো করে করতাম তখন কিন্তু এরকম হয়ে যেত। আসলে এইভাবেই হয়। মানুষ আস্তে, আস্তে যেকোনো জিনিস শিখে। এমন না যে আরেকজনের রান্না দেখে শিখে ফেললাম বা YouTube দেখে শিখে ফেললাম, এটা কিন্তু নয়। আর আমি বলব না YouTube দেখে শিখা কোনো খারাপ জিনিস। বাট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আলুর চপগুলো কতটা পারফেক্টলি আর কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের রেসিপিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে পেঁয়াজুটাও হয়ে গেছে। আর যারা আপু দোকান থেকে আসার সময় বাহরখানি নিয়ে এসেছিলেন। এই বাহরখানিটা আমার এত ভালো লাগে। মানে চা দিয়ে খাওয়ার জন্য। আর সাথে দই নিয়ে এসেছিলেন। তো এখানে আমি এই বাহরখানিকে মানে গরম করি নাই। কারণ ইফতারের সময় আমি জানি খাওয়া হবে না। যদি খান হালকা গরম ছিল। আমি এখানে নিয়ে এনে রেখে দিয়েছি। আমি জানি চায়ের সময় খাওয়া পড়বে। কারণ দেখা যায় যে ইফতারে মানে প্রত্যেকবার ইফতারের সময় গরম করে আনলে কেউ খান না। পরে আবার গরম করলে কিন্তু ওই যে পাকড়খানির যে একটা স্মেল ওইটা কিন্তু চলে যায় আর পুড়া ভাব চলে আসে। তো কথা বলতে টেবিলে মানে ডাইনিং টেবিলে সবকিছু নিয়ে এসেছি। আ আলুর চপ, পেঁয়াজু, তারপরে আপনার শুটকি শিরা যেটা ওইটা, ভাতও নিয়ে এসেছি, তারপর খিচুড়িও নিয়ে এসেছি। আল্লাহ! আমার হাসব্যান্ড বলছেন যে উনি মনে করেন যে শুটকি দিয়ে মানে ইয়ে খাবেন, ভাত খাবেন। পরে দেখা গেছে খিচুড়ি খাওয়ার পর আর কিছুই খাননি। খিচুড়ি, আলুর চপ, পেঁয়াজু এগুলোই খেয়েছেন আর ভাত খাননি। তো যাই হোক পরে কিন্তু আ তারাবির নামাজ পড়ে তারপর উনি কিন্তু শুটকির তরকারি দিয়ে ভাত খেয়েছেন। তো আমাদের বাসায় শুটকির তরকারিটা অনেকটাই চলে। মাছ, মাংস থেকে বেশি শুটকির তরকারিটাই চলে। মাংস রান্না করলে দেখা যায় কি ওই ১ বার বা ২ বার খাওয়ার পর আর ভালো লাগে না। কিন্তু শুটকির তরকারি বলেন আর ছোট মাছের তরকারি বলেন এগুলা কিন্তু রেগুলার খাওয়া যায়। তো কথা বলতে এখানে ইফতার আইটেম সব নেওয়া শেষ। আর আমার এই আলুর চপটা এত সুন্দর কালার হয়েছিল আর মুচমুচে হয়েছিল। তো যারা আব্বু বলছিলেন যে এত সুন্দর হয়েছে আজকের আলুর চপটা। তো আলুর চপ কিন্তু আমি মানে মাঝে মধ্যেই বানাই বাসায়। তো এখানে কথা বলতে ইফতার করার পর নামাজ শেষে এখানে চলে আসছি চায়ের জন্য।
তো চা বানাবো। আর রোজা রেখে সারাদিন পর যদি ১ কাপ চা খাওয়া হয়, মাইন্ড স্ট্রং হয়ে যায়। তো যারা চা লাভার তারাই বুঝতে পারবেন। যারা চা পছন্দ করেন না তারা তো মনে করেন এটা অন্য ব্যাপার। তো যাই হোক, এখানে আমি বাখর খানিগুলো গরম করে নিচ্ছিলাম। একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। চায়ের সাথে খাওয়া হবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে ফেলেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটাকে। আর রেগুলার ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার রেগুলার ব্লগগুলো আপলোড দেওয়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায়। তো এখানে কথা বলতে দুধ, চিনি সব নেওয়া শেষ। আর আমি যখন সবার জন্য চা বানাই তখন কিন্তু এইভাবে একটা ছোট পাতিলের মধ্যে দুধ, চিনি নিয়ে এইভাবে বানাই যাতে করে মানে আর ঝামেলা না হয়। কাপে দুধ, চিনি নিতে একজন করে ভালো লাগে না। এইভাবে একসাথে বানালে মানে দুধ, চিনির পরিমাণটাও সমপরিমাণভাবে সবার কাপে একই মানে থাকে আরকি যেটাকে বলে। তো এখানে কথা বলতে চাটাও বানিয়ে ফেললাম। আর চা বানানোর পরে কিন্তু মানে আমি একটু চুলায় বসিয়ে রাখি কিছুক্ষণের জন্য। এতে করে কি হয় গরম চাটা থাকে। আর আমার চা কিন্তু সবসময় ঠান্ডা হয়ে যায়। কারণ দেখা যায় আমি বিস্কুট নিচ্ছি, তারপরে মুড়ি নিচ্ছি বা অন্য কাপ চায়ের কাপগুলো পানি দিয়ে ধুচ্ছি। এতে করেই আমার চা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো এই কয়দিন ধরে আমি কি করি এগুলা মানে যখনই চা বানানোর পরে যখন চা দুধ চিনি দিয়ে মিলাই, তখনই মনে করেন মিলানোর পরে চুলার মধ্যে একটু লো আঁচে রেখে দিই। যাতে আমার চাটা ঠান্ডা না হয় আর সবাই যাতে গরম চা খেতে পারেন। আর বাকি কাজগুলো চা লো ফ্লেমে রেখে করি। তো এই তো আমার চাও হয়ে গেছে। সবার জন্য চা নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই ছিল। তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জেডএফএন চৌধুরী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।